স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ধন্যবাদ। তো সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির আজকের এই সেশনে সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অর্গাননের ক্লাসে আজকে সকলে সমবেত হয়েছি। পূর্বের যে ক্লাস আমাদের ইতিপূর্বে আমরা নিয়েছি সেই ধারাবাহিকতায় আমরা আজ চেষ্টা করব যে 105 নম্বর অ্যাফোরিজম থেকে শুরু করে 108 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত শেষ করার জন্য আমাদের আলোচনাটা। যেহেতু পবিত্র মাস রোজা রমজান চলছে আমাদের, সকালে আমরা পরিশ্রান্ত, এজন্য আমি কোন রকম ভূমিকা ছাড়া মূল আলোচনায় প্রবেশ করছি, কারণ আমরা অলরেডি কিছুটা দেরিতে ক্লাসে যোগদান করেছি। তো আসুন আমরা একটু স্যার শুরু করি। সাউন্ডটা একটু পোরচার। সাউন্ড সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে? সাউন্ড একটু কম শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা কি সবারই হচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্স করুন তো। স্যার আমি তো সাউন্ড ভালোই শুনতে পাচ্ছি। আর কেউ একটু প্লিজ আপনাদের মতামত দিন তো। হতে পারে ওনার ডিভাইসে কোনো সমস্যা, বা আমার এন্ডেও হতে পারে। এখন আপনারা যদি অধিকাংশ মানুষ ভালো শুনতে পারেন তাহলে ধরে নিব যে আমার এন্ডে প্রবলেম নাই। আর কারো কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আপনার ভলিউমটা কোনো কারণে কমে গেছে। আপনি কাইন্ডলি একটু সেটা চেক করুন। মনে হয় তাহলে আপনি শুনতে পারবেন। আচ্ছা, তো আমরা আজ আলোচনা শুরু করবো 105 নম্বর অ্যাফোরিজম থেকে। 105 নম্বর অ্যাফোরিজমটা আসলে কি, এখানে কি রয়েছে? হ্যানিম্যান স্যার এখানে কি নির্দেশনা দিচ্ছেন আমাদের জন্য? এটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে স্যার আমাদেরকে খুব স্পেসিফিকলি এখানে এবং খুব ডিরেক্টলি একটা জিনিস উনি আমাদেরকে বলছেন যে আমরা যেন যারা চিকিৎসক, প্রকৃত চিকিৎসক, আমরা যেন প্রত্যেকেই অন্ততপক্ষে এই ওষুধ ভেষজের যে রোগ উৎপাদিকার যে শক্তি আছে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করি। আচ্ছা, এই কথাটা কি উনি এই এফার্ট জন্য শুধু বলছেন না, এই কথাগুলো কিন্তু পূর্বেও উনি আলোচনা করছেন এবং পূর্বেও কিন্তু এসেছে। এখন তারপরেও উনি কিন্তু এখানে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে, এবং আমার টোটাল এখানে যেটা মনে হয়েছে যে 105, 6, 7, 8 এই কতগুলো অ্যাফোরিজম আছে। আসলে এইগুলোকে খুব আলাদা করাটা বেশ ডিফিকাল্ট। একটা অ্যাফোরিজম থেকে আরেকটা অ্যাফোরিজমকে আলাদা করাটা খুবই ডিফিকাল্ট, কারণ মনে হয় যেন কথাগুলো একই, যেন মনে হয় যে বিষয়টা তো একই জিনিস। কিন্তু তারপরেও স্যার এগুলোকে অত্যন্ত আলাদা আলাদা করে কিন্তু উনি উপস্থাপন করেছেন, কারণ বুঝতে হবে যে এটার ভিতরে কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তা আমরা খুঁটিনাটি বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো আমাদের আলোচনার মধ্যে থেকে। হয়তো আলোচনাটা মনে হতে পারে যে না একই তো কথা, কিন্তু তারপরেও এইটুকু আমি গত ক্লাসেও বলেছি যে এই কথাগুলোর ভিতরে কিন্তু ভিন্নতাটা আপনাকে খুঁজে নিতে হবে এবং অনুভব করতে হবে, এবং তার জন্য কিন্তু এই ক্লাসটা শুধু মানে পর্যাপ্ত না। আপনাকে যেটা করতে হবে, আপনার নিজ জায়গা থেকে কিন্তু স্টাডি করতে হবে বারবার পড়লে, তখন এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু অনুভব করা যাবে। কারণ হ্যানিম্যান স্যার একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, তো উনি কেন এই জিনিসগুলো বারবার উনি এনেছেন সেটা কিন্তু দুই একটা কথায় কিন্তু বোঝা যাবে না। তো যাই হোক, আমরা প্রথমে যেটা করব যে অ্যাফোরিজমটা আসলে পড়ে ফেলবো। পড়ে ফেললে পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তারপরেও আমরা অ্যাফোরিজমটা পড়ার আগে একটু ধারণা নিয়ে যাই যে আসলে অ্যাফোরিজমটাতে কি বলছে। এখানে যেটা বললাম যে ভেষজের অন্তর্নিহিত যে রোগ উৎপাদিকার শক্তি আছে সেটা সম্পর্কে এবং প্রকৃত চিকিৎসককে স্যার জানার জন্য এখানে আহ্বান করেছেন। তো কেন জানতে হবে? কারণ আমরা নিশ্চয়ই জানি যে ওষুধের ভিতরে যে রোগ উৎপাদিকা শক্তি আছে সেইটি কিন্তু তার রোগ নির্মূলের শক্তি, অর্থাৎ রোগ নিরাময়ের শক্তিটা আসলে তার রোগ উৎপাদিকা শক্তির মধ্যেই নিহিত রয়েছে। সঙ্গত কারণেই আমাদেরকে তথা যারা আপনার প্রকৃত চিকিৎসক তাদেরকে অবশ্যই ভেষজের যে রোগ উৎপাদিকা শক্তি আছে বা সেটা একজন সুস্থ মানুষের শরীরে যে পরিবর্তন আনতে সক্ষম যে ক্ষমতাটা তার ভিতরে থাকে সেই বিষয়টি সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কিন্তু জানতে হবে। কেন জানতে হবে? কারণ উনি যদি আরোগ্য করতে চান কোন পেশেন্টকে, তার কষ্ট থেকে মুক্তি দিতে চান, তাহলে অবশ্যই ওই পেশেন্টের যে
লক্ষণাবলী রয়েছে, এই লক্ষণাবলী আসলে কোনো মেডিসিনের মধ্যে সেটাকে আবিষ্কার করতে হবে। অর্থাৎ আবিষ্কার মানে কি আপনি কি জোর করে নিবেন? না, আমাদের এখানে আবিষ্কৃত যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধের চিত্রটিকে যেন আমরা মানে খুঁজে পেতে পারি, তার জন্য এটা করতে হবে। এখন দেখা যাচ্ছে কোনো একটা নতুন মেডিসিন আবিষ্কৃত হচ্ছে, তাহলে সেই ওষুধের যে চিত্র সম্পর্কে কিন্তু আমরা অবগত নই। কিন্তু এমন একটা পেশেন্ট আসছেন যার ভিতরে হয়তো ওই ওষুধেরই লক্ষণগুলো আহ অন্তর্নিহিত রয়েছে, তাহলে আমরা এখানে কি বলা হচ্ছে কিন্তু ভেষজের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আজ আপনি যদি কোনো নতুন মেডিসিন প্রয়োগ করতে চান, যদি পরীক্ষা করতে চান, তাহলে ওই ওষুধের বা ওই ভেষজের বা ওই উপাদানের কি ক্ষমতা রয়েছে একটা রোগ আরোগ্যের ক্ষেত্রে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে তার ওই ভেষজটি বা ওই উপাদানটি কি ধরনের বিকৃতি তৈরি করতে পারে একটা মানুষের শরীরে, সেইটারই যে সামষ্টিক যে রূপটা, সেটা আপনাকে কিন্তু ভালোভাবে উপলব্ধি করার জন্য স্যার এই অ্যাফোরিজমে নির্দেশনা দিচ্ছেন। তো আসুন আমরা অ্যাফোরিজমটা একটু পড়ে ফেলি। এখানে বলছেন, দ্য সেকেন্ড পয়েন্ট অফ দ্য বিজনেস অফ এ ট্রু ফিজিশিয়ান। কি বলছেন? দ্বিতীয় ক্ষেত্র, একজন প্রকৃত চিকিৎসকের তার যে দায়িত্ব কর্তব্য, তার দ্বিতীয় ক্ষেত্রটি কি রিলেটস টু অ্যাকোয়ারিং এ নলেজ অফ দ্য ইনস্ট্রুমেন্টস ইন্টেন্স ফর দ্য কিওর অফ দ্য ন্যাচারাল ডিজিজ। এখানে দেখুন বলছি ইনস্ট্রুমেন্টস ইন্টেন্স, মানে এখানে কিন্তু একটা যন্ত্র বা অস্ত্র হিসেবে কিন্তু এটাকে ঘোষণা করছেন। কোনটাকে? এটা কিন্তু পরবর্তী লাইনে চলে আসবে কি কি মানে কাকে অস্ত্র হিসেবে বলছেন? এই মেডিসিনকেই বা ভেষজকেই কিন্তু বলছেন অস্ত্র হিসেবে। কেন? টু কিউ ফর দ্য কিওর অফ দ্য ন্যাচারাল ডিজিজ, অর্থাৎ প্রকৃত যে মানে প্রাকৃতিক যে রোগ তাকে সম্পূর্ণ আরোগ্য করার জন্য। এটা কিভাবে? ইনভেস্টিগেটিং দ্য প্যাথোজেনেটিক পাওয়ার। এখন প্যাথোজেনেটিক শব্দটার অর্থ কি? প্যাথোজেনেটিক শব্দটার অর্থ হচ্ছে যেটা কিনা আপনার রোগ তৈরি করতে পারে, যে মানে যার ভিতরে সেই ক্ষমতাটা রয়েছে, সেই জিনিসটাকে বলছে যে সেই রোগ উৎপাদিকা শক্তি সম্পর্কে জানতে হবে। কার? অফ দ্য মেডিসিন, ওষুধের। ইন অর্ডার, কেন? হোয়েন called on to cure, to be able to select from among them one. আচ্ছা, এখানে যেটা বলছে among them one মানে অনেকগুলো ওষুধ নির্বাচন, মানে ওষুধের ভিতর থেকে নির্বাচন করতে গেলে এই শক্তি সম্পর্কে আপনি জানতে হবে। এই যে অনেকগুলো বলছি কেন? ফ্রম দ্য লিস্ট অফ হুজ সিমটম অ্যান্ড আর্টিফিশিয়াল ডিজিজ মে বি কনস্ট্রাক্টেড, অর্থাৎ ওই ওষুধটি যে কৃত্রিম যে রোগটা তৈরি করতে পারে তার চিত্র সম্পর্কে, তার লক্ষণগুলো সম্পর্কে আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে ধারণা রাখতে হবে। as similar as possible to the totality of the principal symptoms of the natural disease sought to be cured, অর্থাৎ যেটা আপনার সমস্ত এই যে লক্ষণ সমষ্টি আসছে তাদের টোটালিটি, তাদের সম্পূর্ণ লক্ষণ সমষ্টি গুলোকে কি করতে হবে? যে আপনার কিওর করতে গেলে, যে আপনার যে ন্যাচারাল ডিজিজের যে প্রাকৃতিক রোগের যে লক্ষণগুলো আছে সেগুলোকে নির্মূল করতে গেলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। তো এটা হচ্ছে যে আসলে অ্যাফোরিজমটা আবিধানিক ভাবে যদি বলা হয় তাহলে এটা, কিন্তু এর ভিতরে রয়েছে যে আমরা একটু আগাই। দেখুন আমি খুব মানে সিম্পলি এখানে এটা উপস্থাপন করার চেষ্টা করেছি যে আসলে স্যার এখানে কি বলছেন। বলছেন ওষুধের রোগ উৎপাদিকার শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এখন এই রোগ উৎপাদিকার শক্তি সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, কেন করতে হবে? কারণ তার ভেতরেই, এই রোগ উৎপাদিকার শক্তির ভেতরেই আসলে ওষুধের আরোগ্যদায়ী শক্তিটা নিহিত রয়েছে। অর্থাৎ ওই ওষুধটা, ওই ভেষজটা যে রোগ উৎপাদন করার সামর্থ্য রাখে, সেই ভেষজটাই কিন্তু সেই লক্ষণগুলো দূরীভূত করার ক্ষমতা তার ভিতরে রয়েছে। এখন আমরা যুদ্ধ করতে গেলে কি লাগে? আমাদের অস্ত্র লাগে। স্যার এখানে আমাদেরকে এই মেডিসিনকে আসলে একটা অস্ত্র হিসেবে উনি কিন্তু ঘোষণা করছেন। কার বিরুদ্ধে? এটা হচ্ছে রোগের বিরুদ্ধে। আমরা রোগকে নির্মূল করার স্বার্থে আমাদের যে অস্ত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভেষজ। সেই জন্য ভেষজের ভেতরে কি শক্তিটা রয়েছে সেটা আমরা যেন আমরা জানতে পারি, আমরা যেন সেই জিনিস আয়ত্ত করতে পারি, সেই জন্যই স্যার কিন্তু এটা বলছেন। এখন এখানে আহ যদি আমরা জানতে চাই তাহলে একটা বিষয় হয় কি, যে আমরা যে কিভাবে জানবো এটা? ঠিক আছে, এই যে আমাদের টোটাল যে একটা ভেষজের ক্ষমতাটা আমরা কিভাবে জানবো, এই জিনিসগুলো আমরা পরবর্তী এফারেজম গুলোতে খুব আরো স্পেসিফিক ভাবে স্যার বলেছেন। সেখানে আমরা হয়তো দেখবো যে এটা কিন্তু সুস্থ দেহে প্রয়োগ করতে হবে, এটা কখনো অসুস্থ শরীরে প্রয়োগ করা যাবে না। কেন করা যাবে না সেগুলো ব্যাখ্যা কিন্তু পরবর্তী এফারেজম গুলোতে রয়েছে।
এখন এইটা করলে কি হবে, এটা করলে একটা পূর্ণাঙ্গ রোগচিত্র কিন্তু অঙ্কিত হবে। আপনি যখন এই ভেষজ সম্পর্কে যখন বিস্তারিত জানবেন, তখন দেখবেন যে ওই ভেষজ সম্পর্কে একটা বিস্তারিত একটা হিউজ ইনফরমেশন আপনার হাতে কিন্তু রয়েছে। এখন হতেই পারে যে এমন অনেক মেডিসিন মেডিসিন ঠিক না, এটা এমন অনেক উপাদান পাওয়া যেতে পারে যে উপাদান হয়তো স্থূলভাবে আপনি যদি সেবন করেন বা আপনি যদি গ্রহণ করেন, তাহলে আপনার ভিতরে কিছু সিমটম হয়তো আসতে পারে। এখন এই যে কিছু সিমটম আসলে সেটাকে কি আমরা ভেষজ হিসেবে ঘোষণা করতে পারবো? আসলে বিষয়টা কিন্তু এরকম নয় যে আমরা কিছু একটা খেলাম, খেলে তার তো একটা প্রতিক্রিয়া আছে, যেটাই খাই না কেন তার একটা প্রতিক্রিয়া আছে, কিন্তু সেই আহ, সেটাকে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু ভেষজ হিসেবে ঘোষণা করতে পারছি না। কারণ কি, দেখা যাচ্ছে আপনি এমন কিছু একটা গ্রহণ করেছেন যার কারণে আপনার টেম্পারেচারটা একটু বেড়েছে, একটু, জ্বর বেড়েছে, বা সামান্য একটু বমি বমি ভাব হচ্ছে। তো এই যে বমি বমি ভাব হচ্ছে, এটা কিন্তু আসলে পূর্ণাঙ্গ রূপে কিন্তু আপনাকে একটা রোগের চিত্র কিন্তু প্রকাশ পাচ্ছে না, শুধুমাত্র একটা বমি বমি হওয়া বা একটু আপনার একটু জ্বর আসা বা একটু মাথা ঘোরানো, শুধু এই সিমটমটাই কিন্তু যদি প্রকাশ পায়, তাহলে সেটাকে কিন্তু ভেষজ হিসেবে নেওয়া যাচ্ছে না। কারণ কি, কারণ যখন একজন আমাদের কাছে কোনো পীড়িত ব্যক্তি আসেন, তখন কিন্তু তার ভিতরে এই শুধুমাত্র একটু মাথা ঘোরানো এগুলো কিন্তু থাকে না, আরো অনেক বিষয়ই থাকে। এখন আপনাকে তো কি করতে হবে, ওই পেশেন্ট যত কষ্টগুলো বলছেন সেই কষ্টগুলোকে আপনাকে তো নিতে হবে, পাশাপাশি ওই কষ্টগুলোর সাথে এমন ভাবে কষ্টগুলোকে সাজাতে হবে, এমন ভাবে অঙ্কন করতে হবে কষ্টগুলোর দিয়ে একটা মালা, যাতে করে একটা মেডিসিনের রূপ পায়। এখন আপনি কোনো একটা ইনগ্রিডিয়েন্ট আপনি জানেন বা আপনি নিজে হয়তো প্রয়োগ করার চেষ্টা করেছেন, সেখানে দেখলেন কি মাত্র গুটি কয়েক লক্ষণ আসছে। আসলে স্যার কিন্তু এখানে শুধু লক্ষণ, ওই মেডিসিন বা ওই ইনগ্রিডিয়েন্ট শুধুমাত্র কয়েকটি লক্ষণ প্রকাশ পাচ্ছে এরকম হলে উনি কিন্তু এটা গ্রহণ করতে বলছেন না। এখানে বলছেন কি যেন ওইটা থেকে একটা সামষ্টিক রূপ আসে। দেখবেন আমাদের কিন্তু খুবই মানে শর্ট অ্যাক্টিং কিছু মেডিসিন রয়েছে, হ্যাঁ, বা অনেক সময় প্যালিয়েটিভ কিছু রয়েছে। আসলে এই তাৎপর্য, এই অ্যাফোরিজমটার তাৎপর্য হচ্ছে ওইগুলোকে আমরা বাদ দিব না, বাদ দিব না, ওইগুলো আছে থাকবে, কিন্তু আসলে এই অ্যাফোরিজমটার মূল তাৎপর্যটা হচ্ছে যে আমরা ওই মেডিসিন বা আমরা ওই ভেষজ সম্পর্কে কথাটা স্যার এখানে ইন্ডিকেশন করছেন, যেখানে তার ভিতরে অনেক ধরনের একটা পূর্ণাঙ্গ চিত্র যেন ফুটে ওঠে। সেটা কেন এটা বলছেন, কারণ আমরা যেন একটা সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। আচ্ছা, এই যে আমরা একটা সঠিক ওষুধ নির্বাচন করার মানে এইগুলো করলে কি হবে, এটা করলে যেটা হবে যে আমরা একটা সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। কিভাবে নির্বাচন করতে পারবো, যে ওই ভেষজটা যখন পরীক্ষা করা হচ্ছে, যে ওই ভেষজের মধ্যে কি কি শক্তি আছে, যখন আমরা বিস্তারিত ভাবে জানবো, অনেক ইনফরমেশন যখন আমাদের কাছে থাকবে, তখন সেই ইনফরমেশন গুলোকে একত্রিত করলে আমরা দেখতে পারবো, মানে আমরা আমরা যখন কোনো পেশেন্টের মধ্যে ওই জিনিসগুলো পাবো, তখন দেখা যাচ্ছে এটা প্রয়োগ করলে আমাদের পেশেন্ট ধীরে ধীরে আরোগ্যের দিকে ধাবিত হবে। মূল কথা খুব সহজ ভাবে যদি বলা হয়, যে এখানে স্যার আসলে যেটা বলছেন যে আমাদের ভেষজের অন্তর্নিহিত অর্থাৎ তার রোগ উৎপাদনকারী যে ক্ষমতাটা আছে, সে জীবনী শক্তির উপরে যে প্রভাব বিস্তার করতে পারে, সে যে বিকৃতি অবস্থা তৈরি করতে পারে, তার শারীরিক এবং মানসিক, সেই টোটাল বিষয়টা আপনি জানতে হবে। এবং স্যার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে এটা কিন্তু তার দ্বিতীয় আপনার মানে সেকেন্ড পয়েন্ট বলতে, তাহলে নিশ্চয়ই তার ফার্স্ট পয়েন্ট আছে বা আরো অন্যান্য কিছু বিষয় রয়েছে। তো সেই বিষয় সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকে অবগত আছি, কারণ স্যার এখানে আপনার রোগ সম্পর্কে জানতে বলেছেন। এত মানে এর আগ পর্যন্ত স্যার অ্যাফোরিজমে কি কি বলেছেন, যে আমাদেরকে কি কি জানতে হবে, যে রোগ সম্পর্কে জানতে হবে, আমাদেরকে জানতে হবে ভেষজ সম্পর্কে, সেটাই কিন্তু স্যার এখানে উল্লেখ করছেন। এছাড়াও আমাদের কিন্তু আরো জানতে হবে যে আপনার রোগ, এই যে ভেষজ প্রয়োগ করবো, সে প্রয়োগের ভেষজ প্রয়োগের যে নীতিমালা, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া কি জানতে হবে, আমাদের আরোগ্যের পথে যদি কোনো বাধা থাকে সেটাও জানতে হবে। তো স্যার কতগুলো মানে রিয়েল ফিজিশিয়ানের কতগুলো বৈশিষ্ট্যের কথা কিন্তু স্যার পূর্ববর্তী অ্যাফোরিজমে কিন্তু এগুলো উল্লেখ করেছেন। তো সেই অ্যাফোরিজমে উনি এইখানে এসে খুব স্পষ্ট ভাবে বলছেন, এই যে বৈশিষ্ট্যটা, যে আপনি ভেষজের গুণ সম্পর্কে জানবেন, ভেষজের রোগ উৎপাদনকারী যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে যে আপনি বিস্তারিত জানবেন, এটা হচ্ছে আপনার একজন রিয়েল ফিজিশিয়ান হিসেবে আপনার সেকেন্ড পয়েন্ট। আপনার যে টোটাল যে বিজনেস আছে, আপনার যে রেসপন্সিবিলিটি আছে, তার ভিতরে এটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট। অর্থাৎ এটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা আপনি যতক্ষণ স্পষ্ট হবে, ততক্ষণ আপনি কোনো রোগীলিপি অঙ্কন করতে পারবেন না। দেখুন, এখানে আমি একটা চিত্র রেখেছি, হ্যাঁ, কি রেখেছি, যে এইখান থেকে মানে বোঝানো হচ্ছে যে আপনার এই যে এটা এটা কি পেঁয়াজ, সম্ভবত যে পেঁয়াজ খাওয়ানো হলো, পেঁয়াজ খাইলে কি হচ্ছে, টেম্পারেচার হচ্ছে। আবার ওই পেঁয়াজের কারণে মানে আমরা কি জানি, এলিয়াম সেপাতো একটা জ্বর উৎপাদন করে, আপনার
তার নাক দিয়ে স্রাব যেতে পারে, এইরকম একটা তুলনামূলক ভাবে এখানে একটা চিত্র এখানে কিন্তু রাখা হয়েছে যে আসলে যেটা যা উৎপাদন করতে পারে, অর্থাৎ তার যে 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 বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পেশেন্ট আসলে তখন আমরা প্রয়োগ করলে কিন্তু সে সুস্থ হবে। কিন্তু এই যে প্রয়োগটা যে করব তার পূর্বে কি করতে হবে, ওই মেডিসিন সম্পর্কে, ওই ভেষজ সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে যে কি কি পরিবর্তন আনতে পারে। স্যার এখানে সেই বিষয়টা খুবই স্পষ্ট করে আমাদেরকে মানে জানাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আমরা একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখি যে ঔষধের রোগ উৎপাদনকারী ক্ষমতাই তার রোগ নিরাময়কারী বা রোগ আরোগ্যকারী মানে আরোগ্যকারী ক্ষমতা। সে যে বলে রোগ উৎপাদন করতে পারে, ঠিক ওই বলটাই হচ্ছে তার রোগ আরোগ্য করার ক্ষমতা। তাহলে এই বিষয়টা যেন মানে জিস্ট কথাটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের আসলে আর অন্য কোনো কিছু এই এই- এই মানে এই অ্যাফোরিজমটা মনে হয় আমাদের সকলের কাছে ক্লিয়ার হবে। আরেকটা বিষয় হয় কি, যে এইটা যদি বুঝতে হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে মানব শরীর, এখানে যে জীবনী শক্তির যে প্রভাবটা রয়েছে সেটাও আমাদের পাশাপাশি কিন্তু মানে আলোচনার মধ্যে আনতে হবে, বা আলোচনার মধ্যে না আনলেও এটা আমাদের বোঝার সাথে কিন্তু ভাবতে হবে। সেটা কি, জীবনী শক্তি কি করে অদৃশ্য ভাবে আমাদের সমস্ত মানে মানব দেহযন্ত্রের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলো কিন্তু একটা ভারসাম্য রক্ষা করে, একটা ছন্দের মাধ্যমে পরিচালিত করে। এখন এই যে ছন্দের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই মুহূর্তে যদি আপনি কোনো একটা ভেষজ গ্রহণ করেন তাহলে ওই ছন্দটা কিন্তু একটা পতন হচ্ছে। তাহলে ওই তখনই কিন্তু আপনার একটা অসুস্থতা তৈরি হচ্ছে, একটা বিকৃতি তৈরি হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই ভেষজের যে ক্ষমতা। আপনি কেন এটা জানবেন, কারণ এইটার সদৃশ্য যদি অন্য কোনো পেশেন্ট আপনি পেয়ে যান তখন আপনার এই ভেষজটা দিলে তাকে আরোগ্য করা সম্ভব হবে। আচ্ছা, 106 নম্বর অ্যাফোরিজম দেখবেন এইখানে এসে আমাদের স্যার যেটা বলছেন এখানেও খুবই কাছাকাছি মানে কথাবার্তা, কথাগুলো এই জন্য মানে আরো একটু ভালোভাবে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। স্যার 106 নম্বর অ্যাফোরিজমে বলছে যে প্রত্যেকটি ঔষধে কৃত্রিম রোগ সৃষ্টিকারী শক্তির পরিচয় অবশ্যই জানতে হবে। আচ্ছা, একটু আগে আমরা যেটা বললাম সেটা কি বললাম, যে আমাদের ভেষজের রোগ উৎপাদনকারী ক্ষমতা জানতে হবে। এখানে কি বলা হচ্ছে যে রোগ সৃষ্টিকারী শক্তির পরিচয় সম্পর্কে জানতে হবে। কথাগুলো কিন্তু শুনতে একই রকম লাগে এবং মনে হয় যেন বিষয়টা একই। তা আসুন আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি, পড়ার পরে আমরা একটু এটা ব্যাখ্যায় গেলে আশা করি এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। এখানে স্যার যেটা বলছেন, দ্য হোল প্যাথোজেনেটিক ইফেক্ট অফ দ্য সেভারাল মেডিসিন মাস্ট বি নোন। অর্থাৎ আপনার রোগ উৎপাদনকারী মানে তার যে ক্ষমতা আছে আহ, কতগুলো মেডিসিনের অবশ্যই আপনাকে জানতে হবে। দ্যাট ইজ টু সে অল দ্য মরবিড সিমটম অ্যান্ড অল্টারনেশন ইন দ্য হেলথ দ্যাট ইজ অফ দেম ইজ স্পেশালি ক্যাপাবল of developing the healthy individual must first have been observed as far as possible before we can hope to be able to find among them। মানে এখানে আপনাকে অনেকগুলো মেডিসিন সম্পর্কেই আপনাকে কিন্তু নলেজ মানে ধারণা রাখতে হবে। কি ধারণা রাখতে হবে, যে সেটা আপনার মানে মানব শরীরে যে আপনার বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ করতে পারে, বিশেষত আপনার সুস্থ শরীরে যে পরিবর্তনগুলো আনতে পারে, সেই পরিবর্তনগুলো সম্পর্কে কিন্তু আপনাকে খুব বিস্তারিত মানে খুব ভালোভাবে আপনাকে কিন্তু এখানে ধারণা রাখতে হবে, এবং যতটা সম্ভব হয় ততটা আপনাকে কিন্তু এটা পর্যবেক্ষণের মাধ্যমে, এটা আপনি জানবেন কিভাবে, এটা কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে আপনাকে কিন্তু উপলব্ধি করতে হবে। এটা কিন্তু আপনি জানতে হবে যে এটা এটা না হলে কিন্তু তখন আপনার যে ওষুধ প্রয়োগ বা ওষুধ নির্বাচন এগুলো কিন্তু আপনার সঠিক নাও হতে পারে। শেষে এসে স্যার কি বলছেন যে বিফোর উই ক্যান হোপ বিফোর উই ক্যান হোপ টু বি এবল টু ফাইন্ডিং অ্যামং দেম অ্যান্ড টু সিলেক্ট সুইটেবল হোমিওপ্যাথিক রেমেডিস ফর মোস্ট অফ দ্য ন্যাচারাল ডিজিজ। অর্থাৎ অধিকাংশ প্রাকৃতিক রোগের ক্ষেত্রে আমরা আশা করতে পারি না। আমরা যে এই যে বলছি যে আমরা কি করব, যে রোগ লক্ষণ পেশেন্টের কাছ থেকে নিব বা কোনো একটা ভেষজের যে রোগ উৎপাদনকারী শক্তি আছে সেই জিনিসটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না, বা আমরা কিন্তু আশা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তার যে সেই রোগ উৎপাদনকারী যে শক্তিটা আছে সেটা সম্পর্কে আমাদের ভিতরে ধারণাটা খুব স্পষ্ট হবে, সেই জিনিসটা সম্পর্কে আমাদের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে এইটা নিয়ে কোনো কাজ আগাতে পারবো না, আমরা কিন্তু এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। অর্থাৎ এখানে আমাদেরকে এই ওষুধের মানে ভূমিকা, অর্থাৎ আমাদের শরীরে যে সে যে রোগ উৎপাদন করতে পারে সেই ক্ষমতাটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে এখানে জানতে হবে। আচ্ছা, এখানে
সূত্রটাকে যদি একটু মানে ভাঙি বা এটার ভিতরে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে কয়েকটা জিনিস আমরা পাই। স্যার এখানে বলছেন কি যে ঔষধের শক্তি সম্পর্কে মানে ধারণা অর্জন। কি ধারণা অর্জন করতে হবে? যে ঔষধের শক্তি অর্থাৎ ওষুধটা কি কি ক্ষমতা রাখে, কি কি ভূমিকা রাখে একটা মানুষের, একটা সুস্থ মানুষের শরীরের এবং মনের পরিবর্তন আনতে। এজন্য এখানে আমি দিয়েছি যে ঔষধের শক্তি সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। কি ধারণা অর্জন করতে হবে? দুইটা বিষয়, তার শারীরিক এবং তার মানসিক কি কি পরিবর্তন আনতে পারে এটা সম্পর্কে কিন্তু জানতে হবে। আচ্ছা, এখন আপনি একটা ভেষজ পরীক্ষা করছেন, করার পরে দেখলেন যে তার বেশ কিছু সিমটম আপনি পেয়ে গেছেন, তার শারীরিক অনেক পরিবর্তন, মানসিক অনেক পরিবর্তন। এখন একটা ওষুধের মধ্যে পেলেন মানে কি ওইটাই কি সীমাবদ্ধ? না, এখানে আপনাকে আরো বেশি সূক্ষ্মভাবে, আরো বেশি মানে নির্ভুলভাবে কোন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার লক্ষ্যে স্যার এখানে বলছেন যে আপনাকে একাধিক ওষুধ এইরকম জানতে হবে। অর্থাৎ আপনি ধরুন মার্কসাল সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন, সেখানে আপনি অনেক ইনফরমেশন পেয়েছেন, সেটা হয়তো তার মুখে ঘা তৈরি করছে, তার গ্ল্যান্ড গুলো ফুলে যাচ্ছে। আচ্ছা, এখন এর কাছাকাছি কি আছে? ধরুন আপনি ফাইটোলক্কা ওষুধটা ভাবতে পারেন যে সেটাও কিন্তু গ্ল্যান্ডের পরে কাজ করে, আপনার বিভিন্ন লিম্ফ নোডের পরে কাজ করে। এখন বিষয়টা হচ্ছে কি আপনি যদি মার্সল যেটা পেয়েছেন এইটুকুই যদি আপনি শুধু আপনার জ্ঞানের পরিধিটাকে সীমাবদ্ধ রাখেন তাহলে কিন্তু চলবে না। হতেই পারে এমন অনেক ইনগ্রেডিয়েন্ট, এমন অনেক উপাদান আছে যে উপাদানের এমন কিছু অন্তর্নিহিত শক্তি রয়েছে যে শক্তিটা এখনো হয়তো সামনে আসেনি, কিন্তু পেশেন্ট আপনার সামনে চলে আসছে। অর্থাৎ ওই পেশেন্ট যে লক্ষণগুলো বলছে মনে হচ্ছে মার্সল, কিন্তু আসলে পুরো মার্সল কভার করছে না। তখন আপনি কি করবেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে যেন একটা ওষুধ আপনি পরীক্ষা করেছেন বা একটা ওষুধ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেছেন যে ওই ভেষজটা কি কি পরিবর্তন আনতে সক্ষম, তার ভিতরে কি কি শক্তি রয়েছে রোগ উৎপাদিকা, সেটা সম্পর্কে আপনি জানলেন। এইটুকু জেনেই যদি আপনি বসে থাকেন তাহলেও কিন্তু আপনার চিকিৎসার মানে চিকিৎসক হিসেবে আপনার যে জ্ঞান অর্জনটুকু যেটা করতে হবে সেটা কিন্তু আংশিক হলো, এটা কিন্তু পরিপূর্ণ হলো। ফলে একই ধরনের আপনার লক্ষণ সমষ্টি অর্জন আপনার করতে পারে, ডেভেলপ করতে পারে বা একই ধরনের লক্ষণ সমষ্টি সৃষ্টি করতে পারে এমন ধরনের অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। এতে করে হবে কি যখন আপনার কাছে কোনো পেশেন্ট আসবে তখন আপনি একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার এখানে মার্কসাল হবে নাকি এখানে ফাইটোলক্কা হবে নাকি এখানে সিপিলিনাম হবে। তখন আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি সুন্দর করে নির্বাচন করতে পারবেন। আর আপনি যত সূক্ষ্মভাবে এই জিনিসটা জানবেন, এই জিনিসটা জানবেন বলতে ওষুধের যে অন্তর্নিহিত শক্তিটা রয়েছে রোগ উৎপাদন করার, সেটা সম্পর্কে আপনি যতটা ভালো জানবেন তত আপনি সাকসেস একজন চিকিৎসক হবেন, তত বেশি আপনি সফল একজন চিকিৎসক হবেন। এজন্য আমি দ্বিতীয় পয়েন্ট এখানে রেখেছি যে আপনার ওষুধের সংখ্যা, এখানে একটা দুটো ওষুধ হলে কিন্তু হবে না, আপনাকে একাধিক ওষুধ সম্পর্কে বা একাধিক ভেষজের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে আপনাকে কিন্তু খুব স্পষ্ট ধারণা রাখতে হবে। আচ্ছা, এতগুলো ওষুধ কেন? সেটা অলরেডি আমি বলে ফেলেছি। আসলে এতগুলো ওষুধ আমরা এইজন্য জানবো যেন আমরা ওই পেশেন্টের জন্য সর্বাধিক উপযুক্ত ওষুধটা আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমাদের কাছে ওই যে বললাম, দেখা যাচ্ছে যে এমন একটা পেশেন্ট আপনার কাছে এসেছে যেটা দেখতে মনে হচ্ছে মার্সল বা দেখতে মনে হচ্ছে পালসাটিল্লা, বাট আপনার পরিপূর্ণভাবে কভার করছে না। কিন্তু এমন একটা ভেষজ হয়তো এখনো পরীক্ষিত হয়নি বা পরীক্ষিত হয়েছে, আপনি হয়তো সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করেননি। অর্থাৎ কি ওই ভেষজের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে, রোগ উৎপাদনকারী শক্তি সম্পর্কে আপনি হয়তো এখনো জ্ঞান অর্জন করেননি, যেটা কিনা তার সাথে বেশি ম্যাচিং ছিল। তো সঙ্গত কারণেই এইখানে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে জানতে হবে যে ভেষজের অন্তর্নিহিত শক্তিটা সম্পর্কে আরো পরিষ্কার ভাবে আমাদের এই বিষয়টা জানতে হবে। আচ্ছা, এখন আসুন আমরা 107টা একটু দেখি। 107 এবং 108 এই দুইটা অ্যাফোরিজম খুবই কাছাকাছি, মানে মনে হয় যেন একটা মুদ্রারই এপিটোপি। 107 নম্বর অ্যাফোরিজমে স্যার যেটা বলছেন যে এখানে বলছেন যে রুগ্ন ব্যক্তির উপর কোনো ওষুধ পরীক্ষা করা যাবে না। আচ্ছা, আর 108-এ কি বলছেন? সেখানে বলছেন যে সুস্থ ব্যক্তি ব্যতীত কোন রকম ওষুধ পরীক্ষা সম্ভব নয়। তার মানে একই কথা কিন্তু দুই রকম ভাবে উনি দুইটা অ্যাফোরিজমে খুব সুন্দরভাবে বলছেন। কেন বলছেন সেটা আমরা যখন সূত্রগুলো একটু পড়বো তখন আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এখন 107 নম্বর অ্যাফোরিজমে স্যার এই কথাটা কেন বলছেন যে রুগ্ন ব্যক্তির উপর কোনো ওষুধ পরীক্ষা করা যাবে না? কারণ একজন রুগ্ন ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি
যখন উনি অসুস্থ থাকেন তখন ওনার ভেতরে তো এমনিতেই অনেকগুলো সিমটম অ্যারাইজ করে বা অনেকগুলো কষ্ট নিয়ে উনি রয়েছেন। তো এই যে উনি কষ্ট নিয়ে রয়েছেন, তাহলে সেখানে আপনার আহ, যদি আপনি কোনো ভেষজ দেন, এখন ওই ভেষজটা পরীক্ষার উদ্দেশ্যে যখন আপনি প্রয়োগ করবেন, তখন ঘটনাটা কি ঘটবে? তার ভিতরে তো কতগুলো সিমটম, কতগুলো কষ্ট এমনি থেকেই আগে থেকেই বিরাজমান। এখন আপনি নতুন করে একটা ভেষজ পরীক্ষার জন্য দিলেন, সেই যখন ভেষজটা শরীরে পড়বে, তখন ভেষজের প্রভাবে ওই অসুস্থ শরীরে যে লক্ষণগুলো প্রকাশিত হবে, আপনি কিভাবে সিদ্ধান্ত নিবেন যে এটা আসলে ভেষজের লক্ষণ নাকি আগে থেকে যে ব্যাধিটা বা যে কষ্টটা ওই পেশেন্টের মধ্যে চলমান ছিল তার মিশ্রিত লক্ষণ কোনটা? এখানে কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। যেজন্য স্যার আসলে এখানে এই জিনিসটাই আমাদেরকে ক্লিয়ারলি বলতে চাচ্ছেন যে কোন রুগ্ন ব্যক্তির উপরে কখনো আমরা এই যে ভেষজের অন্তর্নিহিত শক্তির কথা বলছেন উনি বিগত অ্যাফোরিজম কয়েক দুটিতে, এই অন্তর্নিহিত শক্তি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই মানে রুগ্ন ব্যক্তিকে পরীক্ষার জন্য রাখলে চলবে না। রুগ্ন ব্যক্তির উপরে ওষুধ পরীক্ষা এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আসুন আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি, দেন এটা নিয়ে আরেকটু আমাদের কিছু ব্যাখ্যা রয়েছে সেটা আমরা একটু জানবো। এখানে স্যার কি বলছেন, ইফ ইন অর্ডার টু অ্যাসার্টেইন দিস মেডিসিন বি গিভেন টু সিক পারসন, অর্থাৎ মানে আপনার যদি অসুস্থ ব্যক্তির উপর এটা যদি প্রয়োগ করা হয়, ইভেন ইভেন মানে এমনকি দো দে বি অ্যাডমিনিস্টার্ড সিঙ্গেল অ্যান্ড অ্যালোন, অর্থাৎ ওষুধগুলো যদি এমন ভাবেও প্রয়োগ করা হয় যে সিঙ্গেল একক মানে আপনার আহ আমরা বলি না সিঙ্গেল ডোজ, অর্থাৎ একক ওষুধ যদি প্রয়োগ করা হয় বা এককভাবেও যদি প্রয়োগ করা হয়, দেন লিটিল অর নাথিং প্রিসাইজ ইজ সিন দেয়ার ট্রু এফেক্টস, অর্থাৎ মানে সামান্য বা এমনকি কোন রকম মানে তার ওই ওষুধের যে প্রভাবটা প্রকৃত মানে যে প্রভাব সেটা কিন্তু আসলেই এটা দৃশ্যমান হয় না। স্যার কিন্তু খুব স্ট্রংলি এখানে বলছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু স্যার এখানে বর্ণনা করছেন যে সিঙ্গেলি অ্যান্ড অ্যালোন, মানে আপনি যদি মনে করেন যে না আমি এই ভেষজটা যেহেতু অসুস্থ তাহলে আমি এখানে এই পেশেন্ট এই প্রভারের উপরে, উনি যেহেতু অসুস্থ প্রভার, আমি ওনার পরে এককভাবে প্রয়োগ না করে আমি একটু দুই তিনটা ভেষজ একসাথে মিলাই প্রয়োগ করব। আপনি যেভাবেই করেন না কেন, মানে যাই করেন না কেন, সেটা কিন্তু আপনার কোনোভাবেই প্রকৃত যে ওই ভেষজের যে কি বৈশিষ্ট্য সেটা কিন্তু ফুটে উঠবে না। এখন আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে ওষুধ কি কি রোগ উৎপাদন করতে পারে সেই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা, সেই সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ করা। কিন্তু যখন আমি অসুস্থ শরীরের উপর প্রয়োগ করব, স্যার বলছেন যে এখানে কোনো কিছুই দৃশ্যমান হবে না। আচ্ছা, এরপরে স্যার কি বলছেন, as those peculiar alternation of the health to be accepted from the medicine are mixed up with the symptoms of the disease and can seldom be distinctly observed। দেখুন স্যার খুব সুন্দরভাবে বলছেন যে মিক্স আপ উইথ দ্য সিমটম অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগের যে সিমটম, রোগের যে লক্ষণ, তার সাথে এই ভেষজের লক্ষণটা মানে মিশ্রিত হয়ে যাবে। ফলে এখান থেকে কোনো কিছুই নির্ণয় করাটা আমাদের মানে সম্ভব হবে না, এটা কখনো পসিবল না। যেজন্য স্যার এখানে কিন্তু খুব সুন্দর মানে আমাদেরকে খুব মানে এটা কদাচিৎ মানে এই জিনিসটা যে আপনার নির্ণয় করাটা একটা আদৌ 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 সম্ভব না, সেই বিষয়টি স্যার আমাদেরকে সতর্ক করছেন যে আমরা যেন কখনো কোনো অসুস্থ রোগীর উপরে প্রয়োগ না করি। এটাকে যদি বুঝতে হয় আমার মনে হয় খুব সিম্পল একটা বিষয়। ধরুন আপনি মানে একটা পুকুরের পানিতে যদি আপনার ঢিল ফেলেন বা ঢিল যদি ছোড়েন, তাহলে সেটা কি করবে? কিছু ঢেউ তৈরি করবে। এই যে আপনি যদি স্থির পানিতে এটা করেন তাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে ওই ঢিলের প্রভাবে কতটুকু ঢেউ তৈরি হলো, ওই ঢিলের প্রভাবে কতটুকু পানি আন্দোলিত হলো। অর্থাৎ এই পুকুরের স্থির পানিটা যদি আমাদের জীবনী শক্তি হয়, কোন জীবনী শক্তি? এটা হচ্ছে সুস্থ মানুষের জীবনী শক্তি হয়, এবং সেখানে যদি আপনি ঢিল প্রয়োগ করেন, ঢিলটা যদি আপনার ভেষজ হয়, তাহলে কি হচ্ছে, ও যে প্রভাবটা তৈরি করছে অর্থাৎ যে তরঙ্গটা তৈরি করছে, এই তরঙ্গটা হচ্ছে তার লক্ষণ সমষ্টি অর্থাৎ রোগ উৎপাদিকা শক্তি। তাহলে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু যখন রুগ্ন ব্যক্তি বলতে বোঝাচ্ছে আগে থেকেই আপনার যেখানে হয়তো তরঙ্গ তৈরি আছে, অর্থাৎ অস্থির পানিতে যদি আপনি ঢিল প্রয়োগ করেন, ধরে নিন আপনি নদীর পানি যেখানে ঢেউ প্রতিনিয়ত হচ্ছে বা সমুদ্র যেখানে প্রতিনিয়ত ঢেউ হচ্ছে, সেখানে যদি আপনি মস্ত বড় একটা পাথরও ফেলেন, তাহলে ওই পাথরের প্রভাব কতটুকু সেটা কি আপনি নির্ণয় করতে পারবেন?
হয়তো দেখবেন পাথর পড়েছে, কিছুটা পানি ছড়িয়েছে, কিন্তু ওই পানির প্রভাব কতটুকু আপনি কি সূক্ষ্মভাবে সেটাকে বুঝতে পারবেন? এটা কিন্তু কখনো সম্ভব না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, অস্থির পানিতে যেমন ঢিল প্রয়োগ করে সেই ঢিলের প্রভাবটা অনুভব করা যায় না, ঠিক তেমনি আপনার অসুস্থ শরীরে যদি আপনি কোনো ভেষজ পরীক্ষার উদ্দেশ্যে ভেষজ প্রয়োগ করেন, তাহলে সেই ভেষজের যে কি কর্মকাণ্ড, কি ইফেক্ট, এটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। যে জন্য স্যার এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেন আমরা কখনো আমাদের আপনার পেশেন্টের যে ভেষজ পরীক্ষার ক্ষেত্রে আমরা যেন কখনো কোনো রোগীকে নির্বাচন না করি। আমরা কি করব? আমরা অবশ্যই আপনার একটা সুস্থ মানুষকে নির্বাচন করব, এবং এই যে সুস্থ মানুষকে নির্বাচন করব সেই বিষয়টি কিন্তু স্যার পরবর্তী অ্যাফোরিজমে বলছেন। আচ্ছা, পরবর্তী অ্যাফোরিজমে 108 নম্বর অ্যাফোরিজমে স্যার কি বলছেন, যে সুস্থ মানব দেহ ব্যতীত ওষুধ পরীক্ষা করা যাবে না। আচ্ছা, সুস্থ মানব দেহ কেন বলছেন? এই পূর্বের ব্যাখ্যাটাই কিন্তু এখানেও প্রযোজ্য। কারণ আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে একটা ভেষজের কি ক্ষমতা রয়েছে সেটাকে আবিষ্কার করা, সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? সেটা একমাত্র সুস্থ মানব শরীরের এটা কিন্তু সম্ভব। এখন এখানে আরো কতগুলো বিষয় জড়িত রয়েছে। যেমন আমরা হোমিওপ্যাথি কি একমাত্র থেরাপিউটিক সিস্টেম, চিকিৎসা পদ্ধতি? না। আমাদের পৃথিবীতে আরো অনেক প্রকার স্বীকৃত এবং এস্টাবলিশ আপনার চিকিৎসা পদ্ধতি রয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের যে বড় একটা ব্যবধান, তার একটা অন্যতম কারণ কিন্তু এই ওষুধ পরীক্ষা বিষয়টি নিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একমাত্র হোমিওপ্যাথি এমন একটা থেরাপিউটিক সিস্টেম যেখানে আপনার সুস্থ শরীরে ওষুধ প্রয়োগ করে প্রুভিং করা হয়। আর অন্য সকল প্যাথিতেই কিন্তু আপনার ওষুধ প্রুভিং এর জন্য ইতর শ্রেণীর প্রাণী নির্বাচন করা হয়, এবং সেখানে যদি কোনো রকম কোনো সফলতা লক্ষণীয় হয় বা তারা প্রমাণ করতে পারেন, তাহলে সেই আহ, ওষুধটা বা সেই মেডিসিনটা তখন অসুস্থ মানব শরীরে প্রয়োগের মাধ্যমে ওনারা প্রমাণ করার চেষ্টা করেন যে এটা মানব শরীরের জন্য উপকারী। কিন্তু এইখানে বড় একটা জিনিস মানে ছাড়া পড়ে যায়, সেটা হচ্ছে যে ইতর শ্রেণীর যে প্রাণীগুলোর উপরে এই ওষুধটা প্রয়োগ করা হলো, প্রুভ করা হলো প্রথমে যে সেটা ওই ইতর শ্রেণীর প্রাণীদের পরিবর্তন আনতে সক্ষম। সেইখানে তাদের যে বিবেচনা শক্তি, অর্থাৎ তাদের যে মানসিক যে কষ্টগুলো, সেই কষ্টগুলো এড়িয়ে যায়। এটা গেল একটা দর্শনগত বিষয়। আর একটা যে সাইন্টিফিক্যালি যে বিষয়, তাদের যে ডিএনএ এর গঠন আর মানব শরীরের যে ডিএনএ এর গঠন, এটা কখনোই এক না। ফলে ওই যে ভেষজটা অন্যান্য প্যাথিতে যেভাবে প্রয়োগ করে প্রুভ করা হচ্ছে, সেইটার যে রেজাল্ট এবং আমাদের হোমিওপ্যাথিতে যেভাবে প্রয়োগ করে পরীক্ষা করা হচ্ছে, এটার রেজাল্ট কখনো এক হবে না। কারণ এখানে বড় ব্যবধানটা হচ্ছে আমাদের ওষুধগুলা সবই সুস্থ মানব শরীরে প্রয়োগ করা হয়, এবং প্রয়োগ করে সেখান থেকে কি কি পরিবর্তনটা পাওয়া যায় সেটাকেই লিপিবদ্ধ করা হয়। সেই ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক পরিবর্তন না, আমাদের মানসিক পরিবর্তনটাও এর ভেতরে আপনার লিপিবদ্ধ করা হয়, এবং বলা হয়ে থাকে মানসিক লক্ষণটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, যেটা কিনা অন্যান্য প্যাথিতে সকল জায়গায় এটাকে উপেক্ষা করা হয়েছে। তো এই জন্য আমরা কি করব, যে কখনোই কোনো ভেষজ পরীক্ষার ক্ষেত্রে আমরা সুস্থ মানবদেহ ব্যতীত অন্য কোনো কিছু আমরা অবলম্বন করব না। তো আসুন স্যার এখানে আসলে অ্যাফোরিজমটা কি বলছে আমরা সবাই মিলে একটু পড়ি। স্যার এখানে বলছেন, দেয়ার ইজ দেয়ারফর নো আদার পসিবল ওয়ে ইন হুইচ দ্য পিকুলিয়ার ইফেক্ট অফ মেডিসিন অন দ্য হেলথ অফ ইন্ডিভিজুয়াল ক্যান বি অ্যাকুরেটলি অ্যাসার্টেন্ড। দেখুন, খুব মানে স্পষ্ট করে স্যার বলছেন, দেয়ার ইজ দেয়ারফর নো আদার পসিবল ওয়ে, অর্থাৎ অন্য কোনো উপায় নেই, ইন হুইচ যার মাধ্যমে দ্য পিকুলিয়ার ইফেক্ট অফ মেডিসিন, অর্থাৎ ওষুধের যে বিশেষত্ব যে বৈশিষ্ট্যগুলো আছে, অন দ্য হেলথ অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ রোগীর শরীরের যে পরিবর্তন আনতে পারে, ক্যান বি অ্যাকুরেটলি অ্যাসার্টেন, মানে নিশ্চিতভাবে এটাকে বা যথাযথভাবে এটাকে তুলে ধরতে পারে, এর অন্য কোনো উপায় নেই। কি? There is no sure, no more natural way of accomplishing this object than the administer of several medicine experimentally in moderate dose to healthy person in order to ascertain what changes, symptom and sign of their influence is individually
প্রডিউস অন দ্য হেলথ অফ দ্য বডি অ্যান্ড অফ দ্য মাইন্ড। স্যার এখানে দেখুন আরো কতগুলো বিষয় উল্লেখ করছেন। কি বলছেন? যে এইটা তো কোনোভাবেই সম্ভব না যে আপনার মানে এই আপনার সুস্থ শরীরে প্রয়োগ ব্যতীত, এবং সেখানে কি বলছেন যে মডারেট ডোজ অর্থাৎ পরিমিত মাত্রা বা পরিমিত ভাবে ওষুধ প্রয়োগ করে এখানে সে জিনিসটা দেখতে হবে। ঠিক আছে? স্যার এখানে আপনার ডোজের বিষয়টাও কিন্তু স্যার খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন, এবং কি বলেছেন যে যে certain hot changes মানে কি পরিবর্তন, symptom and sign of their influence each individual produce on the health of the body and of their mind। অর্থাৎ যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের কি কি আপনার লক্ষণ এবং সাইন পাওয়া যাচ্ছে সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু মানে স্যার এখানে বলছেন যে এইগুলো কিন্তু আসতে হবে। এবং কি বলছে যে হট ডিজিজ এলিমেন্ট দে আর অ্যাবেল অ্যান্ড টেন টু প্রডিউস। আচ্ছা, এখানে একটা আমাদের ফুটনোট আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। সিন্স অ্যাজ হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড অল দ্য কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিন লাইজ ইন দিস পাওয়ার, the causes of changing in the state of man's কাটা পড়ে গেছে সম্ভবত, আমি সম্ভবত এখানে কাটা পড়ছে। ঠিক আছে, এখানে হবে ম্যানস হেলথ অ্যান্ড ইজ রিভিলড বাই দ্য অবজারভেশন অফ দ্য লেটার। ঠিক আছে, অর্থাৎ আপনার এখানে পর্যবেক্ষণের মাধ্যমে এই যে বিষয়টি রয়েছে সেটা আপনাকে কিন্তু ভালোভাবে অনুভব করতে হবে। এবং স্যার এখানে আরেকটা জিনিস খুব স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমাদের যে 24 থেকে 27 নম্বর সূত্রে স্যার ইতিমধ্যে বলে এসেছেন যে মানব সুস্থ শরীরে যে পরিবর্তন করার যে ক্ষমতা, ওষুধটা যেটা আরোগ্যকারী ক্ষমতা হিসেবে অন্তর্নিহিত রয়েছে সেটা আসলে আমাদেরকে মানে জানতে হবে, এবং এইটা আমাদের জানাটা খুবই জরুরি, যেটা কিনা আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের বলছেন। এখন এখানে একটা বিষয় আমি এই মানে অ্যাফোরিজমটা মোটামুটি যে কি বলতে চাচ্ছে সে ব্যাখ্যাটা আমি পূর্বেই বলেছি, কিন্তু একটা জিনিস এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 24 থেকে 27 নম্বর অ্যাফোরিজমে যে কি ছিল এটা যদি আমরা একটু মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আর একটু সুবিধাই হবে। তা আমি যতটুকু মনে করতে পারছি যে এখানে আমাদের যে বিষয়গুলো ছিল যে আহ আহ, এখানে স্যার 24 নম্বর অ্যাফোরিজমে স্যার বলছিলেন যে রোগ লক্ষণের সদৃশ লক্ষণ সম্পন্ন ওষুধ রোগ আরোগ্য করতে পারে। অর্থাৎ রোগ লক্ষণের সাথে সদৃশ লক্ষণ সম্পন্ন ওষুধ, দেখুন ওই ঘুরে ফিরে একই কথাই যে আপনার 24 নম্বর অ্যাফোরিজমে স্যার কিন্তু এটাই বলে এসেছেন যে রোগ লক্ষণের সাথে সদৃশ যে লক্ষণ উৎপাদন করতে পারে এইটাই হচ্ছে যে তার রোগ আরোগ্য করতে পারে। আমরা যদি 25 নম্বর অ্যাফোরিজম দেখি তাহলে এইটার জিস্ট যে কথাটা সেটা হচ্ছে যে সদৃশ ঔষধ সঠিক শক্তি ও মাত্রা প্রয়োগ করতে হবে, যেটা স্যার এখানে বলছেন যে মডারেট ডোজ অর্থাৎ পরিমিত মাত্রা, সেই বিষয়টি কিন্তু আমাদের 25 নম্বর অ্যাফোরিজম স্যার কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন। আমি এই কথাগুলো কেন আনছি যে যেহেতু আমাদের এই অ্যাফোরিজম বর্ণনা করতে গিয়ে স্যার 24 থেকে 27 নম্বর অ্যাফোরিজমের কথা উল্লেখ করেছেন, তাই এটা আমি সকলের রিমাইন্ডার সাথে আমি এটা তুলে ধরছি। 26 নম্বর অ্যাফোরিজমে স্যার বলছেন যে মানব দেহে দুইটি সদৃশ্য প্রাকৃতিক রোগ থাকলে শক্তিশালীটি দুর্বলটিকে ধ্বংস করে। অর্থাৎ আমরা জানি যে আমাদের যখন কোনো প্রাকৃতিক রোগাক্রান্ত কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা ওষুধ তথা ভেষজ দিয়ে কি করি, তার ভিতরে কৃত্রিম একটা রোগ শক্তি প্রয়োগ করি, এবং সেটা হয় কি আপনার প্রাকৃতিক রোগ শক্তি থেকে বলবত্তর একটু শক্তিশালী। তাতে করে হয় কি আপনার দুর্বলটি দূরীভূত হয়। স্যার আপনার 26 নম্বর অ্যাফোরিজমে এটাই বলছে যে মানব শরীরে একই সাথে দুইটা সমান জিনিস একসাথে এক্সিস্ট করতে পারে না, যেটা শক্তিশালী হয় সেটা এক্সিস্ট করে, অন্যটা দূরীভূত হয়। আচ্ছা, এরপরে 27 নম্বর অ্যাফোরিজমে স্যার বলছেন যে মানব দেহের রোগ সদৃশ অথচ রোগ অপেক্ষা শক্তিশালী লক্ষণ সমষ্টি উৎপাদন করতে সক্ষম শুধুমাত্র সেই ওষুধের সাহায্যে নিশ্চিতভাবে সমূলে সত্তর আপনার রোগ নির্মূল করা সম্ভব হয়। অর্থাৎ যেটা কিনা শক্তিশালী রোগের থেকে শক্তিশালী হবে সেই ধরনের যে আপনার ভেষজ, সেই ধরনের যে রোগ উৎপাদনকারী শক্তি সেটা প্রয়োগ করলে রোগটা সমূলে আপনার দূরীভূত হবে। তো এইটাই ছিল আমাদের 108 নম্বর অ্যাফোরিজমের মূল প্রতিপাদ্য আলোচনা, যেখানে স্যার বলছেন বা খুব স্পষ্ট করে বলছেন যে আমরা অবশ্যই ওষুধ কোথায় প্রয়োগ করব, সুস্থ মানব শরীরে প্রয়োগ করব, এবং সেখান থেকে আমরা যে সিমটমটা পাবো সেটাই হবে ওই ওষুধের প্রকৃত চেহারা, ওই ওষুধের আপনার মূল রোগ উৎপাদনকারী ক্ষমতার প্রতিচ্ছবি। তো
তো আমাদের যেহেতু এই প্রতিচ্ছবিটাই আমাদের কাছে মূল প্রতিপাদ্য বিষয়, এজন্য আমাদের সেই পথই সর্বোচ্চ অবলম্বন করতে হবে যেখানে আমরা ভেষজ তার ক্ষমতাকে পূর্ণাঙ্গভাবে মেলে ধরতে পারবে। অর্থাৎ পূর্ণাঙ্গভাবে ভেষজটা যখন মানব শরীরে কি প্রভাব তৈরি করতে পারে সেটা যেন আমরা স্পষ্টভাবে পেতে পারি, তার জন্য উপযুক্ত পরিবেশ, উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সুস্থ মানব শরীর। এখন এই বিষয়টা কি স্যার হ্যানিম্যানই প্রথম এটা বলেছেন? না, আসলে ফুটনোট 91 এ স্যার এই বিষয়টা এখানে তুলে ধরেছেন যে অ্যাকচুয়ালি আমাদের পাদটীকা 91 তে স্যার এই যে আবিষ্কারটা, এই যে মানে একটা অনন্য আবিষ্কার যেটাকে সম্পূর্ণরূপে অন্যান্য থেরাপিউটিক সিস্টেম থেকে আমাদের হোমিওপ্যাথিকে আলাদা করে দিয়েছেন, আমাদের মেথডটিকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছেন। এটা কিন্তু স্যার নিজে এটা আবিষ্কার করেছেন, এই দাবি কিন্তু উনি করেননি। উনি এইটার কৃতিত্ব কিন্তু দিয়ে গেছেন আলব্রেস ভন হেলারকে। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে আসলে এটা যে উনিই একমাত্র ব্যক্তি যেটা এটা উনি উপলব্ধি করেছেন, না, এই সত্যটা উপলব্ধি ওনার সময়ে উনি বলছেন যে 2500 বছর আগেই আলব্রেস ফন হেলার এটা উনি আবিষ্কার করেছেন বা উনি এটা বলে গেছেন। উনি কি বলেছিলেন যে মানে আপনার সুস্থ মানব দেহতেই আসলে ওষুধের বিশুদ্ধ এবং বিশেষ ক্রিয়া যে বিকৃতি আনে সেটাকেই আপনার সেই মানে সেই যে বিকৃতিগুলো আনে সেটার দ্বারাই আমাদের কিন্তু রোগের প্রকৃত চেহারাটা পাওয়া যায় এবং আমরা মানে সুস্থ মানব দেহটাতেই কিন্তু আমরা এই জিনিসটা প্রয়োগ করতে পারি, ওষুধ প্রয়োগ করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। তো এই যে উনি এত বড় একটা আবিষ্কার করলেন, একটা সম্পূর্ণ ভিন্ন একটা ধারা উনি এস্টাবলিশ করলেন, অথচ এটা কিন্তু উনি বলছেন যে এটা উনি নিজেই প্রথম এটা করেছেন তা কিন্তু নয়। উনি উনার আগে আলব্রেস ভন হেলার উনি কিন্তু এটা বলে গেছেন। উনি এই কৃতিত্ব বা উনাকে সেই সম্মানার্থে স্যার কিন্তু এখানে সেই জিনিসটা স্মরণ করেছেন। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল মোটামুটি এইটুকুই ছিল মূল কথা। আপনাদের যদি আজকের আলোচনার মধ্য থেকে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কারণ অলরেডি 11টা 10 বেজে গেছে। আমি একটু তাড়াহুড়ো করেছি এই জন্য যে যেহেতু সবাই রোজা আছেন, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার সেহরির জন্য উঠবেন। তো এখন আপনাদের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। আমার আলোচনাটা আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সকল।